উত্তর দক্ষিণে বয়ে চলা নদী পশ্চিম পূবে ঢুকেছে খাল হয়ে। নদীর নাম সন্ধ্যা, খালের নাম শীতলা। রাজধানী ঢাকার ১৯৮ কিলোমিটার দক্ষিণ, পিরোজপুর জেলা সদরের ৩২ কিলোমিটার উত্তর আর স্বরূপকাঠি উপজেলা সদরের ২.৫ কিলোমিটার পশ্চিমে সন্ধ্যা নদীর এই শীতলা খালে বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে নাম করা কাঠের মোকাম। শীতলা খালের দক্ষিণ পাড় রকমারি গাছের গুঁড়িতে গুঁড়িতে সয়লাব। পিরোজপুর, পটুয়াখালী, বাকেরগঞ্জ, বরগুনা ও বরিশালের নানান উৎস থেকে গাছের গুঁড়ির চালান এখানে আসে নানা ধরনের নৌযান ভরে। কাছেও দূরের ৫ শতাধিক কাঠ ব্যাপারী কাঠের যোগান এখানে দেন প্রচুর পরিমাণে। পুরো দস্তুর গাছের ভেলাই, খুব ওজনদার, তাই টেনে নেয় ইঞ্জিন বোট। শীতলা খাল আসলে সন্ধ্যা নদীরই শাখা। ভাটার সময় খাল হয়ে থাকলেও নদী হয় জোয়ারে। কি জোয়ারে, কি ভাটায়! শীতলার দক্ষিণ পাড়ে গাছের গুঁড়ি কেন্দ্রিক এই কর্মযজ্ঞের ব্যাপ্তি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ জায়গা জুড়ে। স্বরূপকাঠের এই কাঠ মোকামে কাঠ বিক্রি হয় ২ পদের। শীতলার ওই উত্তর পাড়ে মেলে চেরাই কাঠ, আর এই দক্ষিণ পাড়ে গোল কাঠ। জলপথ আর জলযান এ দুয়ের সাথে স্বরূপকাঠি কাঠ মোকামের নিবিড় গাঁটছড়া। জলেই চলে বেশিরভাগ কাজ। কেউ কেউ এজন্যই বলেন ভাসমান কাঠ বাজার। এখানে বয়ে আনা গাছের গুঁড়ি নৌযান থেকে মোকামে খালাস করার প্রক্রিয়াটি বেশ দর্শনীয়। বিশাল দেহি ওজনদার গাছের গুঁড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়া বেশ কঠিন ও কষ্টসাধ্য কাজ। কঠিন কাজটাকে সহজ করতে কাঠ শ্রমিকরা শাবল, খুঁটি ও দড়ির মতো দরকারি উপকরণ আর কিছু কারিগরি কায়দাকৌশল ব্যবহার করেন। খালাস প্রক্রিয়ার প্রথম ধাপে গাছের গুঁড়িকে ফেলা হয় পানিতে। পানিতে ফেলা গাছের গুঁড়িকে সহজে নেওয়া যায় পাড়ে। কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে তা পানিতে ভাসে বা ওজন হারায়। জলমগ্ন গাছের গুঁড়ির বেলাতেও কম বেশি তাই ঘটে। পাড়ে আনা গাছের গুঁড়ি নিচ থেকে উপরে তুলতে ভিন্ন কায়দাকৌশল ও বাড়তি জনবল লাগে। বয়স যাই হোক, আস্ত গাছের গুঁড়ি কাঁধে বওয়াটা এখানকার কাঠ শ্রমিকদের কাছে যেন মামুলি এক কাজ।
গাছের গুড়ির এই মোকাম বাণিজ্য সরবকাঠিতে নতুন নয়। শতবর্ষেরও বেশি আগে, সম্ভবত ১৯১৮ সালে সন্ধ্যাপাড়ের শাখা খালে প্রথম সূত্রপাত কাঠের হাটের। আসাম, বার্মা ও সুন্দরবন এই ৩ উৎসের কাঠ বেশি এসেছে এখানে। আসাম ও বার্মা থেকে কাঠ আসা কমে যায় ১৯৬৫-র পাক ভারত যুদ্ধের পর। আর রিজার্ভ ফরেস্ট ঘোষিত হওয়ায় সুন্দরবন থেকে গাছ আসে না ১৯৮৭-র পর। বিগত প্রায় ৪ দশক ধরে এখানকার কাঠ ব্যবসা চলছে দক্ষিণাঞ্চল সহ দেশের নানা উৎস থেকে গাছ এনে। মান এবং মূল্য বিচারে গাছের মধ্যেও শ্রেণীভেদ আছে। সেগুন, টিকচাম্বল, শিলকড়ই, গামারি ও চাপালিশ প্রথম শ্রেণীভুক্ত গাছ। দ্বিতীয় শ্রেণীতে আছে গর্জন, জাম, নিম ও মেহগনির মতো গাছগুলো। আম, কদম কিংবা কৃষ্ণচূড়া তৃতীয় শ্রেণীর গাছ। কম বেশি সব শ্রেণীর গাছেই প্রচুর আমদানি এই মোকামে। ক্রেন নেই, ক্যারিয়ার নেই, নেই আধুনিক সুযোগ সুবিধার ছিটে ফোটাও। বড় বড় গাছের গুড়ি কাঠ শ্রমিকরা তাই এধার ওধার করেন স্রেফ মনের তোড়ে আর গায়ের জোরে। কাঠের মোকাম পুরোটাই সরকারি খাস জমির ওপর। নির্ধারিত হারে তাই খাজনা পরিশোধ করতে হয় ক্রেতা ও বিক্রেতাকে। কাঠ মোকামের নিরেট এসব গাছের গুড়ি প্রাণহীন কাঠ হলেও স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বৃক্ষের অভ্যন্তরীণ অংশই কাঠ, আর কাঠের গাঢ় রঙের তুলনামূলক শক্ত কেন্দ্রীয় অংশটির নাম অন্তরকাঠ বা হার্টউড। সকল গাছের কাঠই সেলুলোস, হেমিসেলুলোস ও লিগোনিন নামের উপাদান দিয়ে তৈরি। শেকড় ও শাখা প্রশাখা কাটার পর গাছের গোলাকার ও লম্বাটে কাণ্ড অংশকেই সাধারণত কাঠের গুঁড়ি বা ইংরেজিতে লগ বলে। যেসব মোটা লগের ছালবাকল বেশি পুরু, শাবলের সাহায্যে তা ছাড়ানো হয় এভাবে। প্রাপ্তবয়স্ক গাছ থেকে সাধারণত শেকড়, ছাল, বাকল, গুঁড়ি, লাকড়ি, পলকাঠ ও সারিকাঠ নামের 7 ধরনের ব্যবহারযোগ্য উপকরণ মেলে। একটি গাছের সাধারণত 5 ভাগ তার ছাল বাকল। কাঠের গুঁড়ি থেকে আলাদা করা ছালবাকল রোদে শুকিয়ে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। নিয়মমাফিক মাপজোখের পর হিসাব কষে বের করা হয় কী পরিমাণ কাঠ আছে প্রতিটি গুঁড়িতে। এখানে কাঠের পরিমাণ বা আয়তন পরিমাপ করার প্রচলিত একক হল ঘনফুট, ইংরেজিতে কিউবিক ফিট বা সিএফটি। গোল কাঠের পরিমাণ বা আয়তন বের করতে সাধারণত
দৈর্ঘ্যের মাপ নিতে হয় ফুটে আর দুই প্রান্তের পরিধির মাপ নিতে হয় ইঞ্চিতে। দৈর্ঘ্যের পরিমাপকে দুই প্রান্তের পরিধির পরিমাপ দিয়ে গুণ করার পর গুণফলকে 2304 দিয়ে ভাগ করলে কাঠের কাঙ্ক্ষিত আয়তন মেলে। মাপযোগ করা প্রতিটি গুড়ির প্রান্তভাগে এভাবে সাংকেতিক বর্ণাঙ্কন করা হয় বিপণন ও পরিবহনের সুবিধার্থে। কাঠ বিক্রি হয় আড়তদারের আড়তে। 775 টাকা আর 25টা দিয়ে না 800 না একটু বাড়ায়। হ্যাঁ ওই 5টা দেবে এনে 80 টাকা দাও। কাঠ ব্যাপারীর আনা কাঠ কাঠের ক্রেতা বা পাইকারের কাছে বিক্রি করিয়ে দিয়ে এখানকার শতাধিক আড়তদার প্রতি সিএফটি কাঠে আড়তদারি বা কমিশন পান 10 টাকা। কাঠ বিক্রি বাবদ প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার লেনদেন হয় স্বরূপ কাঠের এই কাঠ মোকামে। এ মোকামের নানা জায়গায় আছে খাবার দাবারের দোকানপাট। এখানে পানীয় হিসেবে লাল চা বা রং চার কদর সবচেয়ে বেশি। বরিশাল, খুলনা, চাঁদপুর, বাগেরহাট, মুন্সিগঞ্জ, যশোর, ঝিনাইদহ, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, হবিগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকার এবং স্থানীয় আড়তদার ও কাঠ শ্রমিকদের ক্ষুধা ও তৃষ্ণা মেটানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মোকামের এসব দোকান। শীতলা খালের এই উত্তর পারে কলবাড়ি নামের এই জায়গায় আছে অনেকগুলো করাতকল বা সমিল। কাঠের গুঁড়ি বা লগ চিরে ব্যবহারযোগ্য কাঠ তৈরির প্রধান উপকরণ করাতকলের ধারালো করাত। কাঠ চেরাইয়ের জন্য সাধারণত বেশি মোটা গুঁড়ি লাগে। খালপাড় থেকে ওজনদার কাঠের গুঁড়ি এভাবে মোটরে টানা শেকলে বেঁধে তোলা হয় করাতকলের আঙিনায়। মোকামের গোল কাঠকে চেরাই কাঠে রূপান্তরের কাজ চলে এখানকার প্রায় গোটা 15 করাতকলে। বৈদ্যুতিক মোটর চালিত করাতকলে গুঁড়ি চেরাই হয় যান্ত্রিক করাতে। কাঠের কাঙ্ক্ষিত পুরুত্ব মাফিক করাত ও গুঁড়ি ঠিকঠাক সাজিয়ে নিয়ে শুরু হয় চেরাই।
করাতকল আধাযান্ত্রিক হওয়ায় কপিকলে হাতের সাহায্যে স্টিলের রোপ পেঁচিয়ে টানতে হয় ওজনদার গুঁড়ি। গুঁড়ি চেরাইয়ের সময় কাঠের কোমল গুঁড়া ঝরে পড়ে। গুঁড়ি চেরাই করা যায় 3 পদ্ধতিতে। সবচেয়ে সেরা ও সহজ হচ্ছে লাইভ সয়িং পদ্ধতি। এই পদ্ধতিতে গুঁড়ি চেরাই হয় সমান্তরালে। গাছের গুঁড়ির গা অসমান হলে চেরাই সাধারণত করা হয় এভাবে দল বেঁধে হাত লাগিয়ে। চেরাই কাঠের কাঙ্ক্ষিত আয়তন বের করতে ফুটে নেয়া দৈর্ঘ্যের মাপকে ইঞ্চিতে নেয়া প্রস্থ ও পুরুত্বের মাপ দিয়ে গুণ করার পর গুণফলকে 144 দিয়ে ভাগ করতে হয়। সাধারণত চেরাই করা কাঠের পুরুত্ব 4 থেকে 10 সেন্টিমিটার, প্রশস্ততা 15 সেন্টিমিটার ও দৈর্ঘ্য 3 থেকে 7 সেন্টিমিটারের মতো হলে তাকে প্লাঙ্ক বা তক্তা বা ফাঁসি বলে। বিভিন্ন মাপের তক্তার পাশাপাশি বাটাম, আড়া, পাইর, রোয়া, খুঁটি সহ নানা নামের নানা কাজের কাঠ এখানে চেরাই করেন করাতিরা। এখানকার চেরাই করা কাঠ নানা ধরনের যানবাহন ভরে চালান হয় কাছে ও দূরের নানা গন্তব্যে। নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট মাপে চেরাই করা এসব কাঠকে বাণিজ্যিক পরিভাষায় বলা হয় সাইজ কাঠ। আসবাবপত্র, ঘরবাড়ি, ক্রীড়া সামগ্রীর জন্য নানা ধরনের জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এই সাইজ কাঠ। কাঠ শ্রমিক, আড়তদার ও পাইকার মিলিয়ে স্থানীয় ও বহিরাগত প্রায় 1010 মানুষের জীবন জীবিকার উৎস গোল কাঠ ও চেরাই কাঠের এই কর্মযজ্ঞ। ছোট বড় মিলিয়ে কম বেশি 24টি কাঠের হাট, বাজার ও মোকাম আছে স্বরূপকাঠি উপজেলার নানা জায়গায়। কর্মকাণ্ডের ব্যাপকতায় শীতলা খালপাড়ের এই মোকামটি সবচেয়ে এগিয়ে। স্বরূপকাঠির এই কাঠ মোকাম আগে কাঠের হাট হয়ে উঠত সপ্তাহে 2 দিন, প্রতি সোম ও বৃহস্পতিবার। চাহিদা ও যোগান বাড়ায় এখানে সপ্তাহের প্রতিদিনই এখন হাটবারের আমেজ। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাসের ভরা মৌসুমে কাঠের বেচাকেনা তুলনামূলকভাবে বেশি চলে এখানে। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে স্বাভাবিকের চেয়ে কম বেচাকেনা হলেও এ সময়টায় কাঠ ব্যবসায়ীরা কম দামে কাঠের গুঁড়ি কিনে ভরা মৌসুমের জন্য মজুত করে রাখেন মোকামে।
বিক্রি হওয়া কাঠের গুঁড়ি এই মোকাম থেকে দূরের গন্তব্যে বেশি চালান হয় বড় বড় কার্গো বোট ভরে। এই মোকাম পেশাদার চিত্রগ্রাহকদের কাছে কর্মিষ্ঠ শ্রমজীবীদের ছবি তোলার খুব জুৎসই জায়গা। গাছ কাটা থেকে শুরু করে ব্যবহারিক পর্যায় পর্যন্ত শ্রমিক, ব্যাপারী, পাইকার ও ব্যবসায়ী সহ মোট ৮ ধরনের পেশাজীবীর সম্পৃক্ততা রয়েছে কাঠের ধাপভিত্তিক এই ব্যবসায়। ধারে কাছের গন্তব্যে যাবে এমন নৌযানগুলোর কোনো কোনোটা দড়িতে বাঁধা জলমগ্ন গাছের গুঁড়ি এভাবে বাইরে রেখেও বহন করে। কাঠমোকামের কাজে কষ্ট বেশি বলে দলবদ্ধতাও বেশি। গুঁড়ি বহনের বেলায় দূরত্বটা বেশি হলে রিলে রেস ব্যাটনের হাত বদলের মতো কাঠ শ্রমিকরাও কিছু দূর পরপর গাছের গুঁড়ির কাঁধ বদল করেন। স্বরূপকাঠি কাঠমোকামের রকমারি কাঠ রপ্তানি হয় রাজধানী ঢাকাসহ দেশের উল্লেখযোগ্য সংখ্যক জেলা জনপদে। ১৯৮৫ সালে স্বরূপকাঠির নাম বদলে নেসারাবাদ রাখা হলেও জনচিত্তে স্বরূপকাঠির মহিমা যেমন এখনও অম্লান, প্লাস্টিক ও মেটালের এই যুগেও স্বরূপকাঠির এই কাঠমোকামও তেমনি এখনও তার স্বরূপে অনন্য।